আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মমরিনাজ মমের। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। ৩১ ঘন্টায় দেশে ৩বার ভূমিকম্প। উৎপত্তিস্থল বাড্ডা ও নরসিংদী ১৫ দিনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা। রোববার বিকেলের মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ। একই দিনে গণভোট ও জাতীয় নির্বাচন করা ইসির জন্য চ্যালেঞ্জ, জানালেন সিএসি। আইন পাশ হলে গণভোটের প্রস্তুতি শুরু করবে কমিশন। গণভোট নিয়ে একটি দল জনগণকে ভুল পথে পরিচালিত করছে, মির্জা ফখরুল। একই দিনে নির্বাচন এবং গণভোট হলে তা হবে জেনোসাইড, শফিকুর রহমান। রাজধানীতে এনসিপির গণমিছিল। জুলাই গণহত্যাকারীদের বিচারের রায় কার্যকর এবং দল হিসেবে আওয়ামী লীগ ও তাদের জোট সঙ্গীদের বিচার দাবি। এবং ভুটানের প্রধানমন্ত্রীর সাথে প্রধান উপদেষ্টার বৈঠক। দেশটির সাথে বাংলাদেশের দুটি সমঝোতা স্বাক্ষর সই। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। ২ দফা ভূমিকম্পে আবারও কাঁপল ঢাকা। শুক্রবারের ৫.৭ মাত্রার ভূমিকম্পের পর গতকাল নরসিংদীতে দুবার ভূমিকম্প হয়, যার অনুভূতি পান রাজধানীবাসীও। রিক্টার স্কেলে ৩.৩ মাত্রার কম্পন রেকর্ড করে সরকারের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রটি। সংস্থাটি বলছে, বড় কম্পনের পর এ ধরনের কম্পন খুবই স্বাভাবিক। তবে বিশেষজ্ঞরা বলছেন, এই কম্পন আগামীতে বড় মাত্রার ভূমিকম্পের বার্তা দিচ্ছে। নরসিংদী জেলাকে ঘিরে ইন্দো বার্মা টেকটনিক প্লেটে ৯ মাত্রার ভূমিকম্প হওয়ার মতো শক্তি জমে আছে। আগামীতে ১ মাস থেকে ৩ বছরের মধ্যে এর উদ্গীরণের শঙ্কাও তাদের। এদিকে আগামী ৬ ডিসেম্বর পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। একই সাথে আজ বিকেলের মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আতঙ্ক কাটাতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রোববারের সকল ক্লাস ও পরীক্ষা স্থগিত করেছে। রিপোর্টে জানাচ্ছেন ইমদাদুল্লাহ বাবু। টানা ২ দিন ভূমিকম্প হল রাজধানীতে। শুক্রবারের পর শনিবার সন্ধ্যায় উৎপত্তিস্থল বাড্ডায় ৪.৩ মাত্রার ভূমিকম্প হয়। এর আগে ৩.৩ মাত্রায় আবারও কেঁপে ওঠে নরসিংদীর পলাশ, যার অনুভূতি পান নগরবাসীও। ফলে এ নিয়ে এখন রাজধানীবাসীর মধ্যে বিরাজ করছে আতঙ্ক। আবহাওয়া অফিসের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবাইয়াত কবির বলছেন, কম্পনটি শুক্রবারের ভূমিকম্পের পরবর্তী প্রতিক্রিয়া। আমাদের এই রিজিয়নে অনেকগুলো বড় বড় ফল্ট আছে, সবকিছু মিলিয়ে কিন্তু এই অঞ্চলে একটা বড় ভূমিকম্পের ঝুঁকি রয়ে গেছে। একটা বড় ভূমিকম্প হলে এর থেকে কিন্তু আসলে আপনার সঙ্গে একটা বা দুইটা হবে, বিষয়টা এরকম নয়। অনেক সময় একটা বড় ভূমিকম্প থেকে সিরিজ অফ আফটারশক হতে পারে। আমরা দেখেছি যে নেপালে যে ভূমিকম্প হয়েছিল, সেই ভূমিকম্প থেকে হাজারের উপরে আফটারশক হয়েছে। বাংলাদেশে ভূমিকম্প নিয়ে প্রায় ৩৫ বছর ধরে গবেষণা করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ভূতত্ত্ববিদ ড. সৈয়দ হুমায়ুন আখতার। তার মতে, ইন্দো বার্মিস প্লেটে জমে থাকা শক্তি বের হওয়া শুরু হয়েছে, যার ফলে দুদিনের ভূমিকম্প। ইন্ডিয়া প্লেটটা বার্মা প্লেটের নিচে তলিয়ে যাচ্ছে। যে ভূমিকম্পটা হলো সেটা হচ্ছে একদম এই সংযোগস্থলে, নরসিংদী যে ঘোড়াশালে হলো, এটা হচ্ছে এই সংযোগস্থলে এটার অবস্থান। যে পরিমাণ শক্তি এখানে জমা হয়ে আছে তার অতি ক্ষুদ্র হচ্ছে গতকালকে এটা বের হয়েছে, বাকি পুরাটাই হচ্ছে শক্তি জমা হয়ে আছে। হুমায়ুন আখতারের গবেষণা বলছে, আগামীতে নরসিংদী, শীতলক্ষ্যা নদী এবং মেঘনা নদী ঘেঁষা এলাকাতেই হতে পারে ৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প। আর এমন হলে ক্ষতিগ্রস্ত হবে ঢাকা ও চট্টগ্রামের ৪০% স্থাপনা। জানমালের ক্ষয়ক্ষতি কমাতে এখন থেকেই সরকারকে স্বল্প, মধ্য এবং দীর্ঘমেয়াদী কিছু পদক্ষেপ নেওয়ার পরামর্শ এই বিশেষজ্ঞদের। এই যে সাবডাকশন জোনে ৮.২ থেকে ৯ মাত্রা শক্তি সম্পন্ন ভূমিকম্প শক্তি এখানে জমা হয়ে আছে, সেটারই একটা আলামত বার্তা এখানে দিচ্ছে। এটা এতদিন আটকে ছিল দুটো প্লেট, এখন ছোট্ট একটা অংশে সেইটা খুলে গেল, আনলকড হয়ে গেল। তার মানে একটা যদি হঠাৎ করে একটা ছিদ্র হয় কোনো পানির পাইপের লিকে, তাহলে আস্তে আস্তে সেই ছিদ্র বাড়তে থাকে। এটা এখন শুরু হয়েছে। হ্যাঁ, অতএব সামনে হয়তো খুব একটা বেশি সময় আমাদেরকে প্রকৃতি আর দিবে না। ১ মাস থেকে ২-৪ বছরের মধ্যে এরকম বড় ভূমিকম্প আঘাত আনতে পারে।
নিয়মিত ভূমিকম্পের মহড়া করি, তাহলে এই অনুশীলনের মাধ্যমে আমাদের মানসিক মনোবল বৃদ্ধি পাবে। আমি বলবো যে আমার জায়গাটা আমি সেফ না, কারণ আমার বাসা থেকে বের হয়ে গিয়ে আমি আমার বাসার সামনে একটা 10 ফিট বা 15 ফিটের রাস্তা পাচ্ছি। যদি বিল্ডিংটা ভেঙে পড়ে তাহলে আমি রাস্তার নিচে পড়ে যাবো। করণীয় আছে একটা জায়গায়, যেটা আপনাকে আমি বললাম যে পিইউএফটাকে কাজে লাগিয়ে যদি আমরা গভর্নমেন্টের যে মনে করেন বিদ্যুতের বা গ্যাসের যে গ্রিড লাইনগুলো আছে, এই লাইনগুলোকে হয়তো অফ করার ব্যবস্থা করা যেতে পারে। আসলে বাংলাদেশের এখন প্ল্যান করতে হবে যে আমরা যে ঢাকা শহরে যে বিল্ডিংগুলো আছে, এই বিল্ডিংগুলোকে আমাদেরকে নতুন করে সাজাতে হবে। আমাদের তো সবটা ভেঙে ফেলতে পারবো না, আমাদেরকে রিট্রোফিটিং করে এগুলোর স্ট্রেংথ বাড়াতে হবে। স্ট্রেংথ বাড়িয়ে আমাদেরকে এমন একটা জায়গায় যেতে হবে যেন আমাদের ভূমিকম্প হলে যেন বিল্ডিংগুলো এভাবে ভেঙে না পড়ে। একই সাথে ভূমিকম্প হলে আতঙ্কিত হয়ে বহুতল ভবন থেকে নামার প্রতিযোগিতা না করে বিল্ডিংয়ের বিম ও কলামের মাঝে দাঁড়ানো, শক্ত কোনো কাঠামো যেমন খাট বা টেবিলের নিচে অবস্থান নেয়া, মাথা, কাঁধ ও ঘাড় নিরাপদ রাখার চেষ্টা করা, প্রয়োজনে বালিশ ব্যবহার করা, আয়না, আলমারি ও ভারী ফার্নিচারের কাছে না থাকা এবং বৃদ্ধ, নারী ও শিশুদের নিয়ে নিরাপদ স্থানে অবস্থান নেয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। একই দিনে গণভোট ও জাতীয় নির্বাচন করা ইসির জন্য চ্যালেঞ্জ হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। আগামী সপ্তাহে আইন করার পরই নির্বাচন কমিশন ভোটের বিষয়ে প্রস্তুতি শুরু করবে বলেও জানান তিনি। রাজধানীতে এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশন আয়োজিত এক কর্মশালায় তিনি কথা বলেন। কমিশন ভোটার তালিকায় প্রায় 21 লক্ষ মৃত ভোটার শনাক্ত করেছে জানিয়ে তিনি বলেন, অতীতে একজনের ভোট আরেকজন দিয়েছে, কিন্তু আগামীতে তা আর হবে না। বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ রিয়াজ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে একটি বেসরকারি সংস্থা আয়োজিত বিল্ডিং ব্রিজ রিজিওনাল ইলেকটোরাল অ্যান্ড সিটিজেন অবজারভেশন এক্সচেঞ্জ শীর্ষক দিনব্যাপী কর্মশালায় নির্বাচন কমিশনের সাথে অভিজ্ঞতা বিনিময় করেন থাইল্যান্ড, শ্রীলঙ্কা, ফিলিপাইন সহ বিভিন্ন দেশের নির্বাচন বিশেষজ্ঞরা। কর্মশালার সমাপনী বক্তব্যে প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন বলেন, অতীতে একজনের ভোট আরেকজন দেয়া কিংবা মৃত ব্যক্তিদের ভোট দেওয়ার বিষয়ে সতর্ক অবস্থানে রয়েছে কমিশন। পোস্টাল ভোটিংয়ের বিভিন্ন জটিলতা নিরসনে কমিশন কাজ করছে বলেও জানান তিনি। সৌদি আরবে গিয়ে যদি বলেন যে আমার বাংলাদেশে এখানে একটা ভোটের সেন্টার করবে, উইল দে অ্যালাউ? দে উইল নট অ্যালাউ। আমরা আমাদের চেষ্টার কোনো ত্রুটি রাখি নাই। এটাকে যতটা সম্ভব রিফাইন করা, স্মুথ করা, কমফোর্টেবল করা, অ্যাডাপ্টেবল করা ফর দ্য ভোটার্স। এবারই প্রথম একই সাথে জাতীয় নির্বাচন ও গণভোটের মতো চ্যালেঞ্জ নিয়ে কমিশন কাজ করছে জানিয়ে সিইসি বলেন, সুন্দর, স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করতে প্রস্তুত নির্বাচন কমিশন। গণভোটের ব্যাপারে 4টা প্রশ্ন দেখেছেন। আইনটা না হওয়া পর্যন্ত এক্স্যাক্টলি হোয়াট উইল বি দ্য ল্যাঙ্গুয়েজ ইন দ্য ব্যালট, এটা আমি বলতে পারবো না। আইনটা হলে আইনের মধ্যে বলা থাকবে এই জিনিসটা, এটার মধ্যে হানা করতে হবে। এদিকে রোজার আগে ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটের তারিখ ধরে প্রায় 2 মাস সময় রেখে তফসিল ঘোষণা করার কথা জানিয়েছে নির্বাচন কমিশন। এ ব্যাপারে দিনক্ষণ সুনির্দিষ্ট না হলেও ইসির হিসেবে ডিসেম্বরের প্রথম সপ্তাহে হতে পারে তফসিল ঘোষণা। সৈয়দ রিয়াজ, ATN বাংলা, ঢাকা। পিআর ও গণভোটের প্রশ্নে একটি রাজনৈতিক দল জনগণকে ভুল পথে পরিচালিত করছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি বলেন, মানুষ পিআর গণভোট কোনোটাই বোঝে না। জামায়াত একদিকে নির্বাচনী প্রচারণা চালাচ্ছে, অন্যদিকে নানা প্রশ্ন তুলে নির্বাচনী পরিবেশকে বিঘ্ন ঘটাচ্ছে। ফখরুল বলেন, ধর্মকে ব্যবহার করে রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা ইসলাম গ্রহণ করবে না। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ইসলামিক ফাউন্ডেশন কেয়ারটেকার কল্যাণ পরিষদ আয়োজিত আলোচনা সভায় যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এতে তিনি অভিযোগ করেন, একটি ধর্মভিত্তিক দল ধর্মের নামে মানুষকে বোকা বানিয়ে রাজনীতির মাঠে সুবিধা নেওয়ার চেষ্টা করছে, অথচ ফ্যাসিস্ট হাসিনা বিরোধী আন্দোলনে তাদের দৃশ্যমান কোনো ভূমিকা ছিল না। তারা আওয়ামী লীগের মধ্যে ঢুকেছিল, এখন আবার অযৌক্তিক দাবি তুলে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। একটা রাজনৈতিক দল সমানে চিৎকার করছে, পিআর দিতে হবে, পিআর দিতে হবে, পিআর না হলে নির্বাচন হবে না। অনেক হুঙ্কার টুঙ্কার হয়েছে, তাই না? এখন আবার সুর নরম হয়ে গেছে। এখন দেখা যাচ্ছে নির্বাচনের জন্য সব চতুর্দিকে দৌড় টাকডোল চলছে। মানুষকে বোকা বানিয়ে ভুল পথে পরিচালিত করা এটা ঠিক না। ধর্মকে ব্যবহার করে
রাজনৈতিক ফায়দা নিয়ে নেওয়া, এটা কখনোই আপনার ইসলাম এই কথা বলে না। গণতন্ত্র প্রতিষ্ঠার যে সুযোগ তৈরি হয়েছে তা বাস্তবায়নে নির্বাচনের প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান মির্জা ফখরুল। অন্তত এই জায়গাতে আমরা ঐক্যবদ্ধ হই যে একটা সুন্দর সুষ্ঠু নির্বাচন সকলের অংশগ্রহণের মধ্য দিয়ে গ্রহণযোগ্য একটা নির্বাচন করে আমরা একটা গণতান্ত্রিক সরকার, গণতান্ত্রিক পার্লামেন্ট গঠন করি, যার মধ্য দিয়ে আমরা আমাদের সমস্ত সমস্যাগুলোকে তুলে ধরতে পারবো। অন্যদিকে জাতীয় প্রেস ক্লাবে জিয়া পরিষদ আয়োজিত আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী অভিযোগ করেন, নির্বাচনকে বিলম্বিত করতে গণতন্ত্র বিরোধীরা সক্রিয় আছে, তাদের বিরুদ্ধে যুদ্ধে জিততে হবে। জনগণের মালিকানা ফিরিয়ে দাও, 17 বছর ধরে বলে এখন জনগণকে ভুলে দাও। আমি এখন মালিক হয়ে গেছি, আমার কথা মতো সিদ্ধান্ত নিতে হবে। এই অগণতান্ত্রিক মন মানসিকতা শেখ হাসিনার পরিচয়, আবারও সেই ধারায় চলতে চাচ্ছে অনেকে। তিনি বলেন, বিএনপি সাংঘর্ষিক রাজনীতি চায় না, রাজনৈতিক সংস্কৃতি বদলাতে চায়। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। নির্বাচনের দিন গণভোট হলে জেনোসাইড হওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। চট্টগ্রামে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই কথা বলেন তিনি। আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন না হলে দেশে সংকট দেখা দিবে জানিয়ে তিনি বলেন, জামায়াত কোনো সংকট তৈরি হতে দেবে না। চট্টগ্রাম ও ঝালকাঠি প্রতিনিধির পাঠানো তথ্য ও চিত্রে রিপোর্ট করছেন ইয়াসিন রানা। আকবর শাহ থানার আল জমিয়াতুল ইসলামিয়া বড় মাদ্রাসার বার্ষিক মাহফিল এবং নগরীর জিইসি কনভেনশন সেন্টারে দলীয় সভায় যোগ দিতে চট্টগ্রাম যান জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। সেখানে গণমাধ্যমের মুখোমুখি হন তিনি। বলেন, জোট নয়, অনেকগুলো দল ও শক্তির সাথে নির্বাচনী সমঝোতা করবে জামায়াত ইসলামী। আপনারা তৈরি থাকুন, এই নির্বাচন হতে হবে। এই নির্বাচন না হলে দেশে সংকট দেখা দিবে। আমরা কোনো সংকট তৈরি হতে দিব না ইনশাআল্লাহ। আমরা আগেই বলেছি, নির্বাচনের দিন গণভোট হলে নির্বাচনের জেনোসাইড হওয়ার সম্ভাবনা আছে। আল্লাহ হাফিজ। জাতীয় নির্বাচনের দিন গণভোট হলে বিশৃঙ্খলা বাড়বে বলেও জানান ডাক্তার শফিকুর রহমান। আমরা কনভেনশনাল কোনো জোট করব না, কিন্তু অনেকগুলা দল এবং শক্তির সাথে আমাদের নির্বাচনী সমঝোতা হবে ইনশাআল্লাহ। আমি চিতাং সকল আসনে জামাতকে বিজয়ের কোনো বার্তা দিব না, আমি জনগণের বিজয়ের বার্তা দিয়েছি, যে বার্তাটা আপনাদের সামনে পেশ করেছি। এর আগে ঝালকাঠির নেসারাবাদ মাদ্রাসা ময়দানে দলের জাতীয় প্রতিনিধি সম্মেলনে যোগ দেন জামায়াতের আমির। আগামী নির্বাচনের মাধ্যমে দেশে নতুন ইতিহাস রচিত হবে বলে জানান তিনি। এই নির্বাচনে অতীতের মতো কোনো ইঞ্জিনিয়ারিং, কোনো মেকানিজম অথবা মুখ টেনে নেওয়ার কোনো পায়তারা চালানো হলে আমি আপনাদেরকে বলবো, আপনারা ভুলে হয়ে পর্যাপ্ত। কারো রক্তচক্ষু তোয়াক্কা না করে ইসলামের পক্ষে সকল শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ রেজাউল করিম। স্বাধীন হওয়ার পরেও আমরা পরাধীনতার জিঞ্জিরের মধ্যে আবদ্ধ ছিলাম। ইয়াসিন রানা, এটিএন বাংলা। জুলাই গণহত্যাকারীদের বিচারের রায় কার্যকর এবং দল হিসেবে আওয়ামী লীগ ও তাদের জোট সঙ্গীদের বিচারের দাবিতে গণমিছিল কর্মসূচি পালন করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। বিকেল 4টার পর বাংলা মোটরের নেভি গলি থেকে মিছিলটি শুরু হয়। মিছিলে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব, সামান্তা শারমিন, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি, সিনিয়র সদস্য সচিব তাসনিম জারা সহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। এনসিপির মিছিলটি শাহবাগ হয়ে মৎস্য ভবন এলাকা প্রদক্ষিণ করে। শুধু শেখ হাসিনা নয়, দল হিসেবে আওয়ামী লীগের বিচার নিশ্চিত করতে হবে। ভারত বাংলাদেশ প্রত্যাবর্তন চুক্তি হিসেবে বাংলাদেশে মানবতা বিরোধী অপরাধীকে বাংলাদেশ সরকার চাইতে পারে এবং ভারত সেখানে বাধা দিতে পারে না। ফলে আমরা আশা করব যে শেখ হাসিনাকে ফেরত দিয়ে বাংলাদেশের সাথে ভারত নতুন করে সম্পর্ক স্থাপন করবে। ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগের সাথে ঢাকা সফরে দেশটির সাথে বাংলাদেশের দুটি সমঝোতা স্মারক সই হয়েছে। তেজগাঁয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে দুই দেশের মধ্যে সমঝোতা, সহযোগিতা ও ইন্টারনেট সংযোগ বিষয়ে সমঝোতা হয়। এর আগে ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে একান্তে বৈঠক করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। 3 দিনের সফরে সকালে ঢাকায় এসে প্রধানমন্ত্রী তোবগে শুক্রবারের ভূমিকম্পে ক্ষয়ক্ষতি ও প্রাণহানিতে সমবেদনা জানান। বিস্তারিত জানাচ্ছেন ইকরামুল হক সায়েম।
3 দিনের সফরের প্রথম দিন ঢাকায় এসে ব্যস্ত সময় পার করেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে। বিকেলে প্রধান উপদেষ্টার কার্যালয়ে একান্তে বৈঠক করেন অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে। পরে দুই দেশের প্রতিনিধি দলের দ্বিপাক্ষিক বৈঠকের পর দুটি সমঝোতা স্মারক সই করে বাংলাদেশ ও ভুটান। প্রথম সমঝোতা স্মারকটি স্বাস্থ্যকর্মী নিয়োগ বিষয়ক, আর দ্বিতীয় সমঝোতা স্মারকটি সই হয় আন্তর্জাতিক ইন্টারনেট ব্যান্ডউইথ বাণিজ্য ও অন্যান্য টেলিযোগাযোগ সেবা সংক্রান্ত বিষয়ে। এর আগে শনিবার সকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগেকে স্বাগত জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সেখানে তাকে লাল গালিচা সংবর্ধনা দেয়া হয়। বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে দুই নেতা সংক্ষিপ্ত বৈঠক করেন। সেখানে প্রধানমন্ত্রী তোবগে শুক্রবারের ভূমিকম্পে সৃষ্ট ক্ষয়ক্ষতি ও প্রাণহানির বিষয়ে জানতে চান এবং নিহতদের পরিবারের প্রতি শোক জানান। বৈঠক শেষে প্রধানমন্ত্রী তোবগেকে গার্ড অব অনার দেয়া হয়। পরে সাভারে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান সফররত ভুটানের প্রধানমন্ত্রী। স্মৃতিসৌধের বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। পরে দর্শনার্থী বইয়ে সই এবং একটি গাছের চারা রোপণ করেন। দুপুরে ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন পররাষ্ট্র উপদেষ্টা ও বাণিজ্য উপদেষ্টা। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। ভুটান বাংলাদেশের গুরুত্বপূর্ণ বন্ধু এবং আঞ্চলিক বাণিজ্য অর্থনৈতিক সহযোগিতার অংশ বলে মনে করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার কার্যালয়ে ভুটানের সফররত প্রধানমন্ত্রী শেরিং তোবগের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে একথা বলেন তিনি। বৈঠকে দুই নেতা বাণিজ্য, জ্বালানি, শিক্ষা, পর্যটন, ইন্টারনেট সহযোগিতা, পরিবহন, স্বাস্থ্যসেবা, পরিবেশ, পানি সম্পদ, বিনিয়োগের বিষয়ে আলোচনা করেন। ভুটানের প্রধানমন্ত্রী বলেন, দুই দেশের মধ্যে উষ্ণ ও চমৎকার সম্পর্ক বিদ্যমান। ভুটান ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা আরও বাড়ানোর তাগিদ দেন সফররত প্রধানমন্ত্রী। ইমাম আহমেদ রেজা খান বেরলভি রহমতুল্লাহ আলাইহির ১০৭তম ওফাত দিবস উপলক্ষে অনুষ্ঠিত হল আলা হজরত কনফারেন্স। রাজধানীর মোহাম্মদপুর সূচনা কমিউনিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন পিএইচপির চেয়ারম্যান সুফি মোহাম্মদ মিজানুর রহমান। এতে প্রধান অতিথি ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামায়াতের চেয়ারম্যান সাইখুল হাদিস কাজী মোহাম্মদ মুইন উদ্দিন আশরাফি। ইমামে আজম ও আলা হজরত গবেষণা পরিষদের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার সাইখুল হাদিস হাফেজ সোলাইমান আনসারি। এ সময় বক্তারা বলেন, ইমাম আহমেদ রেজা মুসলিম জাতির জন্য এক অনন্য আশীর্বাদ। তার বহুমাত্রিক গবেষণা ও দালিলিক লেখনী বিশ্ব মুসলিমের জন্য দৃষ্টান্ত হয়ে আছে। মিলাদ, কিয়াম ও বিশেষ মোনাজাতের মাধ্যমে কনফারেন্সের সমাপ্তি ঘোষণা করা হয়। এবার সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। রাজনৈতিক অভ্যুত্থান ঘটানোর চেষ্টার অভিযোগে ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জেয়ার বলসোনারোকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। ব্রাসিলিয়ায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। রাজনৈতিক অভ্যুত্থান ঘটানোর চেষ্টার অভিযোগে তাকে সম্প্রতি কারাদণ্ড দেয়া হয়। দণ্ড কার্যকর শুরু হওয়ার আগে তাকে গ্রেফতার করা হয়েছে। দেশটির কেন্দ্রীয় পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, সুপ্রিম কোর্টের অনুরোধ জারি করা প্রতিরোধমূলক গ্রেফতারি পরোয়ানা কার্যকর করা হয়েছে। মিরপুর টেস্টে জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ। ৫০৯ রানের টার্গেটে নেমে চতুর্থ দিন শেষে দ্বিতীয় ইনিংসে আয়ারল্যান্ডের সংগ্রহ ৬ উইকেটে ১৭৬ রান। এখনও তারা ৩৩৩ রানে পিছিয়ে আছে। এর আগে প্রথম ইনিংসে বাংলাদেশের ৪৭৬ রানের জবাবে প্রথম ইনিংসে আয়ারল্যান্ড ২৬৫ রানে অল আউট হয়। ৪ উইকেটে ২৯৭ রানে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে মুশফিক শান্তরা। পরাগারবানের রিপোর্ট। মুশফিকের ১০০তম টেস্টের চতুর্থ দিনেও ব্যাটে বলে সমান তালে নৈপুণ্য দেখিয়েছে বাংলাদেশ। তাতে আইরিশদের হোয়াইট ওয়াশ করার সুবাস নিয়ে দিন শেষ করে টাইগাররা।
জয়ের জন্য আয়ারল্যান্ডের টার্গেট ছিল 509 রানের। টেস্ট ক্রিকেটে এত রান তাড়া করে জয়ের রেকর্ড নেই। বাংলাদেশকে হারাতে হলে আইরিশদের বিশ্ব রেকর্ডই করতে হবে। এমন সমীকরণের ম্যাচে দলের 26 রানে তাইজুল ইসলামের ঘূর্ণি বলে কুপুকাত, বার্ল বার্নি ও পল স্টার্লিং। তৃতীয় উইকেটে কারমাইকেলকে নিয়ে 51 এবং চতুর্থ উইকেটে ক্যাম্পারকে নিয়ে ট্র্যাক্টর 41 রান যোগ করলেও প্রতিপক্ষের বিপক্ষে লড়াইয়ের জন্য তা যথেষ্ট ছিল না। শেষ পর্যন্ত 176 রানে দিন শেষ করে 6 উইকেট হারানো আয়ারল্যান্ড। বাংলাদেশের পেস আর স্পিনে আইরিশ টেলেন্ডারদের পুরো একটি দিন টিকে থাকা প্রায় অসম্ভব এক বাস্তবতা। এর আগে 9 উইকেটে 156 রান নিয়ে মাঠে নামতেই বাংলাদেশের উপর দিয়ে আইরিশ ঝড় বয়ে যায়। দলের 172 রানে ম্যাকব্রাইনের শিকার হন 78 রানে থাকা সাদমান। মাত্র 1 রানেই সাজঘরে ফেরেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তবে অপেক্ষা ছিল মুমিনুল হকের সেঞ্চুরির। 87 রান করে মুমিনুল আউট হলে 4 উইকেটে 297 রানে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান মুশফিক অপরাজিত ছিলেন 53 রানে। তাতে মুশফিকুর রহিমের 100তম টেস্টে 509 রানের বড় লিড পায় বাংলাদেশ। পরাগ আরমান, এটিএন বাংলা। ডিআরইউ ক্রিকেট টুর্নামেন্টে দৈনিক আজকের পত্রিকাকে 4 উইকেটে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে এটিএন বাংলা। জাতীয় হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় টস জিতে আজকের পত্রিকাকে ব্যাটিংয়ে পাঠান অধিনায়ক কামরুজ্জামান রাজীব। প্রথমে ব্যাট করে 6 ওভারে 71 রান করে আজকের পত্রিকা। এটিএন বাংলার পক্ষে 1 উইকেট নেন পরাগ আরমান। জবাবে মাসুদ মোস্তাহিদের 31 এবং অধিনায়ক কামরুজ্জামান রাজীবের অপরাজিত 28 রানে সহজ জয় পায় এটিএন বাংলা। 2 রানে অপরাজিত থাকেন নিয়াজ জামান সজীব। ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন মাসুদ মোস্তাহিদ। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। 31 ঘন্টায় দেশে 3 বার ভূমিকম্প, উৎপত্তিস্থল বাড্ডা ও নরসিংদী। 15 দিনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা, বিকেলের মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ। একই দিনে গণভোট ও জাতীয় নির্বাচন করা ইসির জন্য চ্যালেঞ্জ জানালেন সিএসি। আইন পাশ হলে গণভোটের প্রস্তুতি শুরু করবে কমিশন। গণভোট নিয়ে একটি দল জনগণকে ভুল পথে পরিচালিত করছে, মির্জা ফখরুল। একই দিনে নির্বাচন এবং গণভোট হলে তা হবে জেনোসাইড, শফিকুর রহমান। রাজধানীতে এনসিপির গণমিছিল। জুলাই গণহত্যাকারীদের বিচারের রায় কার্যকর এবং দল হিসেবে আওয়ামী লীগ ও তাদের জোট সঙ্গীদের বিচার দাবি। এবং ভুটানের প্রধানমন্ত্রীর সাথে প্রধান উপদেষ্টার বৈঠক। দেশটির সাথে বাংলাদেশের 2টি সমঝোতা স্বাক্ষর সই। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/18 বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।